এখতিয়ারের বাইরে উনি কোনো দায়িত্ব নেন নাই। যদি আমি আপনাকে বিরক্ত করি নাই, না আপনি মাঝখানে বলেন না, না উনি যে আপনি যদি মাঝখানে বলেন আপনি বলেন, বলেন আপনার কথা বলছেন 3 মাসের মধ্যে নির্বাচন না করতে হলে ওই সংবিধান আপনি ওইটার জন্য সংবিধান বাতিল হয় না, ওইটার জন্য কেউ সংবিধান লঙ্ঘন করেছে ওইটা দিয়ে প্রমাণিত হয় যে কেউ। আব্দুল নূর তুষার কাছ থেকে অনেকগুলি প্রশ্ন জমেছে। আব্দুল নূর তুষার, আমি জানি যে প্রশ্নগুলো উত্তর দিতে চাইছিলেন, সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন মানে সেনাপ্রধান সরকার তৈরির দায়িত্ব নেন নাই। সেনাপ্রধান নিরাপত্তা জনগণের, ওনার যেটা কাজ, ওনার যেটা এখতিয়ারের বাইরে উনি কোনো দায়িত্ব নেন নাই। যদি আমি আপনাকে বিরক্ত করি নাই, না আপনি মাঝখানে বলেন না, না উনি যে আপনি যদি মাঝখানে বলেন আপনি বলেন, বলেন আব্দুল নূর তুষার বলেন। না বলেন দাদা। উনি যখন বলেছেন যে আমি দায়িত্ব নিলাম, উনি ওনার এখতিয়ারের মধ্যে দায়িত্ব নেবেন। উনি কি রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন কোথাও বলেছেন? বলেন নাই। উনি একেবারে আইনের মধ্যে ছিলেন। উনি দায়িত্ব নিয়ে কি করেছেন? একটা সরকার তৈরিতে সহায়তা করেছেন, কারণ একটা সরকার লাগে দেশ চালাতে। এবং উনি দায়িত্ব নেওয়ার আগে, তাহলে নাহিদ যখন বলেছিল 4 তারিখে যে ডক্টর ইউনূসকে ফোন করে বা যেমনি করে থাকুক, উনি কোন দায়িত্ব নিয়েছিলেন? নাহিদ সরকার ঠিক করে দেওয়ার, প্রধান উপদেষ্টা ঠিক করে দেওয়ার, এটা কিন্তু বলতে হবে। দ্বিতীয় হচ্ছে দেশে সংবিধান আছে, সেই সংবিধানের অধীনে 106 ধারায় রেফারেন্স নেওয়া হয়েছে, সেই রেফারেন্স নিয়ে এই সরকার এখানে তার দায়িত্ব নিয়েছে। তাহলে সংবিধান না থাকলে পরে একটা লিখিত সংবিধানের অধীনে 106 ধারায় রেফারেন্স নিয়ে সরকার গঠন করার পরে সংবিধান নাই, অলিখিত সংবিধান চালু হয়েছে, এটা কেউ বলতেও পারবে না। বাংলাদেশের প্রচলিত সংবিধান অনুযায়ী এটা নিজেই একটা ভুল এবং অন্যায়। তৃতীয় হচ্ছে সেনাপ্রধানের কাছে বিএনপিও নির্বাচন চায় নাই। সেনাপ্রধানের কাছে কেন নির্বাচন চাইবে? বিএনপি নির্বাচন চেয়েছে, সংবিধানের নিয়ম অনুযায়ী নির্বাচন চেয়েছে। কার কাছে চেয়েছে? কার কাছে চাইবে? রাষ্ট্র কি নাই হয়ে গিয়েছিল নাকি? রাষ্ট্রপতি নাই হয়ে গিয়েছিল? না আমি আপনাকে বলি, রাষ্ট্রপতি ছিল না, রাষ্ট্রপতি ছিল। তাহলে কার কাছে চাবে মানে কি? রাষ্ট্রপতি তো রেফারেন্স চেয়েছে এই সরকার তৈরি করার জন্য। রাষ্ট্রপতি যেখানে এক্সিস্টেন্ট, সেখানে বিএনপি চলে রাষ্ট্রপতির কাছেই চেয়েছে, কারণ তিনিই তো একমাত্র সাংবিধানিক পদধারী। তাহলে এইটা মুখের উপরে চাপাই দিলে হবে? বিএনপি কোথাও বলেছিল যে সেনাপ্রধান আপনি নির্বাচন দেন, কিংবা ডক্টর ইউনূস নির্বাচন দেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন দেন? বরং বিএনপিকে তারা অন্তর্বর্তী সরকারে ঢুকানোর চেষ্টা করেছিল, বিএনপি ঢুকে নাই। কারণ বিএনপি একটা অসাংবিধানিক প্রসেসের মধ্যে ঢুকতে চায় নাই। বিএনপি এখনো পর্যন্ত কোনো অসাংবিধানিক কাজও করে নাই। তৃতীয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার 90 দিনের মধ্যে নির্বাচন না দিয়ে তারা বরং সংবিধানের বিরুদ্ধে গিয়ে এই লম্বা সময়টাকে কন্টিনিউ করেছে। এইটার জবাব অন্তর্বর্তীকালীন সরকার দিবে, এইটার জবাব বিএনপি দিবে কেন? আর যারা নির্বাচন চায় তারা দিবে কেন? আর নির্বাচন সময় মতো হয় নাই বলে কি সংবিধান রদ হয়ে যাবে? এটা কোথায় লেখা আছে? এইখানে বলা নাই নির্বাচন কোন পদ্ধতিতে হবে, কিন্তু বলা আছে কয়টা আসন থাকবে। সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে 300 আসনের সংসদ হবে। তাহলে সেই 300 আসনের সংসদকে আপনি উচ্চকক্ষ করবেন, এটা কি হিসাবে আলোচনা করছেন? উচ্চকক্ষের কথা কোথায় সংবিধানে বলা আছে? অতএব ডক্টর ইউনূস ঠিকই বলেছেন যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, 300 আসনের নির্বাচন হবে। 300 আসনের নির্বাচন হওয়ার পরে যেহেতু সবাই ঐকমত্য হয়েছে, তাহলে জুলাই সনদ অনুযায়ী তারা এটাকে বাস্তবায়ন করবে 2 বছরের মধ্যে। এটা ওখানে অঙ্গীকারের মধ্যে লেখা আছে না? তাইলে যদি তারা অঙ্গীকার করে যে উচ্চকক্ষ দিবে, তাহলে তারা উচ্চকক্ষ দিবে। আর যদি অঙ্গীকার ভঙ্গ করে, সেটাও তখন আলোচনা হবে। এইখানে যদি কেউ সংবিধান নিয়ে যেতে চায়, কোথায় যাবে? আদালতে। যে এই সংবিধান কি লিখিত না অলিখিত, তাই না? আদালতের রেফারেন্স যেরকম নিয়েছে, এটার জন্য আদালতে যাওয়া যাবে মীমাংসা চাইতে। কারণ যদি কোনোভাবে কোনো কিছু সংবিধান বিষয়ক মীমাংসা না হয়, তাহলে মীমাংসাকারী কর্তৃপক্ষ হচ্ছে আদালত। এই আদালত কোন সংবিধানের অধীনে তৈরি হয়েছে? এই আদালতের ক্ষমতার উৎস কি? কোন সংবিধান? যে সংবিধানে পরিষ্কারভাবে বলা হয়েছে জনগণই এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস। ফলে আদালতের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। সেই জনগণ কিভাবে তার রায় দেয়? ভোটের মাধ্যমে দেয়। সংবিধানে অন্য কোনোভাবে জনগণের রায় নেওয়ার কথা বলা আছে? নতুন যে সংবিধানটা বানানো হবে, সেখানেও কি বলা থাকবে জনগণের ভোট ছাড়া অন্য কোনোভাবে সংবিধান হবে? যদি সেটা করে, তাহলে সেই সংবিধান জনগণ প্রত্যাখ্যান করবে। জনগণের রায় ছাড়া বাংলাদেশে আর কেউ কোনোভাবে ক্ষমতা পেয়েছে, এটা বলার কোনো অধিকার আছে? কেউ এটা বলে কিভাবে যে সেনাপ্রধান ক্ষমতার উৎস, সেনাপ্রধানের কাছ থেকে ক্ষমতা পেয়ে সরকার তৈরি হচ্ছে? মোটেও না। সেনাপ্রধান এটা কোনোদিন বলেন নাই। বরং সেনাপ্রধান নিজে নির্বাচনের জন্য চাপ দিয়েছেন এবং সেনাপ্রধান একাধিকবার নির্বাচনের কথা বলেছেন। সেনাপ্রধান একাধিক বক্তৃতায় গণতন্ত্রের কথা বলেছেন এবং আমি মনে করি যে উনি অত্যন্ত দায়িত্বশীলভাবে তার ইখতিয়ারের বাইরে একটা কাজও করেন নাই। এবং আমাদের সেনাবাহিনীও তার ইখতিয়ারের বাইরে যায় নাই। যেগুলো ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, সেগুলা এক্সিকিউটিভ অর্ডারে সেনাবাহিনীর উপর দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী সেটা মেনে নিয়েছে।
রেফারেন্সে এই সরকার তৈরি হয়েছে, এটা একদম ঠিক কথা। কিন্তু এই সরকারের যেসব এক্সিকিউটিভ ডিসিশন আছে সেই ব্যাপারে যদি কারো আপত্তি থাকে তাহলে কিন্তু রিট করার অধিকার এখনো জনগণের আছে। এই সরকার গঠনে কি বিএনপির কোনো কিছু ছিল না, স্টেক ছিল না? এই সরকার করার সময় ওইখানে জামাতে ইসলাম, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকা হয়েছে, হ্যাঁ, সবাইকে এবং ডাকা হয়েছে। যারা যারা এখানে অংশ নিতে চেয়েছেন তারা নিয়েছেন, যারা অংশ নিতে চান নাই তারা নেন নাই। এখন এই সরকার যখন তৈরি হয়েছে, এই সরকার তৈরির পিছনে সকল দলই সমর্থন দিয়েছে ওই মুহূর্তে। কেন দিয়েছে? কারণ একটি সরকার দরকার নির্বাচন করার জন্য। সকলেই মনে করেছে যে সরকার একটি সুষ্ঠু নির্বাচন করে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দেবেন, এবং এখন তো সরকার এই কাজটাই করতে যাচ্ছেন। এখন সরকার যদি ভবিষ্যতে নির্বাচন করেন, অলিখিত কোন সংবিধানের অধীনে নির্বাচনের আইন করার নিয়ম আছে? নির্বাচনী আইন, হ্যাঁ, নির্বাচনের পদ্ধতি বদল করা, নির্বাচনের আইন বদল করা, নির্বাচন কাদেরকে দিয়ে অনুষ্ঠিত হবে, সেখানে কারা কারা অংশ নেবে, এটা কোন সংবিধানে? অলিখিত সংবিধানে কোথায় কোথায় অলিখিত বলা সংবিধান আছে? নয়, কিন্তু জুলাই সনদের ক্ষেত্রে যেটা বাংলাদেশ বলা সংবিধান হয়েছে পরিষ্কারভাবে লিখিত, লিখিত আছে এবং অলিখিত সংবিধানটা কোথায় কিভাবে অলিখিতভাবে লেখা হয়েছে এটাও তো জানতে হবে, যে অলিখিতটা কার কাছে আছে, কার মাথার মধ্যে, কার ব্রেইনে। ওই যে একজন গবেষণা করেছে না, ব্রেইন নামে একটা ওরকম ব্রেইন, কার ব্রেইনের মধ্যে এটা আছে যে অলিখিতটা? বহেন রাজাকে আমাদের সাথে আছেন এবং তিনি উত্তর দিতে চাইছেন অলিখিত সরকার আসলে কার মাথা থেকে আসে। প্রশ্ন অলিখিত করেছেন সংবিধান, অলিখিত সংবিধান, কারণ এটা বহেন রাজাকে একসাথে বলেছেন যে শেখ হাসিনা পতনের পরে আসলে একটা অলিখিত সংবিধানে দেশ চলছে। কোথা থেকে আসলে এটা আসে, এটাও আমরা শুনিয়ে তারপরে যাই। সংবিধান তো অলিখিত, আপনি লিখিত পাবেন? 72টা তো আছে, লিখিত আছে, আমাদের বই আছে। 72টা তো স্টপ হয়ে গেল। আমি আমার আপনারটা হ্যাঁ পাবো না লিখিত। তারপর একটা প্রশ্ন রাখছি, 7 তারিখ কার কাছে নির্বাচন চাইলো? উনি বলল রাষ্ট্রপতির কাছে বিধানই তো নাই। নির্বাচন চাইতে হবে সরকার প্রধানের কাছে। সরকার প্রধান যখন যিনি সরকার প্রধান থাকবেন তার কাছে। তখন বাংলাদেশ না, কোনো রাষ্ট্র 1 মিনিটের জন্য সংবিধান যখন সরকারে কেউ থাকে না, তখন রাষ্ট্রপতি এককভাবে থাকে, তখন তখন তো তার কাছে স্পিকারও ছিল, খাবে। আমি শেষ ওই করি। সময় স্পিকারও ছিল। হ্যাঁ, আমি স্পিকার শেষ ছিল, করি। হ্যাঁ। দেশটা কিন্তু সমিতি না, ক্লাব না, একটা তামাশা না। একটা মুহূর্ত সংবিধান ছাড়া থাকতে পারবে না, একটা মুহূর্ত সরকার প্রধান ছাড়া থাকতে পারবে না। ওই 4 দিন তার কে দায়িত্বে ছিল? ওই 4 দিনের ব্যাখ্যাটা কি? নির্বাচন চাইলো কার কাছে? স্পিকারের কাছে নির্বাচন চাওয়া যায়? স্পিকার কোথায়? নির্বাচন চাইতে হবে সরকার প্রধানের কাছে। সরকার প্রধানটা কে? আমি প্রশ্ন রাখলাম। আচ্ছা, প্রশ্নকে উত্তর দিবেন। প্রথম বিষয় হচ্ছে, আমাদের সংবিধানে পরিষ্কার বলা আছে প্রধানমন্ত্রী যদি না থাকে তাহলে প্রধানমন্ত্রীর অবর্তমানে সরকার কিভাবে পরিচালিত হবে। তখনও স্পিকারের পদ শূন্য হয় নাই, এবং তখনও রাষ্ট্রপতি ওখানে আছেন, এবং সাংবিধানিক যদি আর কেউ না থাকেন তাহলে রাষ্ট্রপতি দেশ শাসন করবেন, এবং রাষ্ট্রপতির হাতে জরুরি অবস্থা ঘোষণা করে। আমি যদিও আইনের মানুষ না, শোনেন, আইন না, এটাই হচ্ছে ঠিক আছে, এটাই হচ্ছে আপদকালীন ব্যবস্থা। যদি না থাকে, এখানে কিন্তু ধরেন ভূমিকম্পে সবাই মরে গেছেন, রাষ্ট্রপতি সাহেব বেঁচে আছেন, তাইলে ঘটনাটা কি হবে? রাষ্ট্রপতির কাছেই এটা যাবে। অতএব যখন একটা সাংবিধানিক পদ অস্তিত্ব আছে, অন্য কেউ নাই, তখন ধরে নিতে হবে ওই সাংবিধানিক পদের কাছে আমরা গিয়েছি। আর সরকার নির্বাচন দেয় না, সরকার নির্বাচন দেয় না, সংবিধান অনুযায়ী নির্বাচন ঠিক সময়ে শুরু হয়, হবেই, সরকার থাকলেও হবে, না থাকলেও হবে। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হইতেছে, যদি সরকার থাকলেও নির্বাচন হয়, সরকার না থাকলেও নির্বাচন হয়, তাহলে বিএনপি সাংবিধানিক ভাবে নির্বাচন চেয়েছে। কার কাছে চেয়েছে? নির্বাচন চায় না, রাষ্ট্রের কাছে। রাষ্ট্রের কাছে নির্বাচন চায় মানে কি? রাষ্ট্র কিভাবে চলে? রাষ্ট্রের দায়িত্ব কি? তাহলে তো কিছু লাগে না, রাষ্ট্রই চলুক। সরকার প্রধানের কাছে নির্বাচনে আজকে ইউনূস সরকারের কাছে নির্বাচন চাচ্ছে কেন? সে কি? রাষ্ট্রের কাছে চাইছিলই তো 7 তারিখ, তাহলে আবার ডিসেম্বরের 25-এ গেল কেন? 7 তারিখ তো চাইছিলই যে 3 মাসের মধ্যে নির্বাচন, তাহলে আবার কেন 25শে ডিসেম্বরের মধ্যে চাইলো? এটা বললে হবে না। সরকার প্রধানের কাছে চাইতে হয়, এবং সরকার প্রধান সিদ্ধান্ত নেওয়ার পর নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়ে দেয় নির্বাচন করার জন্য। 1, 2, আমি আবারও বলছি, সংবিধান মোতাবেক 3 মাসের মধ্যে আপনি নির্বাচন করবেন সংসদ ভেঙে যাওয়ার পর। আপনি সংসদের সংবিধানের একটা ধারা মানবেন, আরেকটা মানবেন না, একটা অংশ মানবেন, আরেকটা মানবেন না, এটা হবে না। আপনি অলিখিত সংবিধান, ইউনূস সাহেব যে দায়িত্ব পালন করেছে সেটাই অলিখিত, এবং এটার জন্য জুলাই ঘোষণাপত্রের প্রশ্ন আসতেছে। সংবিধানে যদি থাকবে, আপনি সংবিধানে ঢুকতে পারছেন? কিভাবে ঢুকবেন? সংবিধানে তো বলাই আছে নির্বাচিত সরকারের কথা। নির্বাচিত সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করবেন, তাহলে নির্বাচিত সরকারটা কোথায়? এখন আসেন, এই প্রক্রিয়ার ভিতরে যদি আপনি নির্বাচনে যান, আমি সমাধান দিচ্ছি, এখানে মানে দুশ্চিন্তার কিছু নাই। এই প্রক্রিয়া যদি, যেহেতু আপনি ফেল করছেন, 3 মাসের মধ্যে নির্বাচন হয় নাই, এখন আপনি সংবিধানের মধ্যে নাই। এই সংবিধানের 7-এর ক ধারায় বলা আছে, পরে দেখে নিয়েন,
যে যদি কেউ সংবিধান ভায়োলেট করে, সংবিধানের নিয়ম না মানে কিংবা ভাঙার চেষ্টা করে, তাহলে সর্বোচ্চ শাস্তিতে তারা দণ্ডিত হতে পারে। এটা লেখা আছে। সুতরাং এই যে ভায়োলেশন অফ কনস্টিটিউশন যেটার কথা সবাই বলছে, আমি তো বলছি সংবিধান ভায়োলেট হয় নাই। কোনটা? অলিখিত সংবিধান মানলে। যে কারণে ইউনূস সাহেব নির্বাচন দিচ্ছেন ফেব্রুয়ারির মধ্যে এবং সবাই সেটা মেনে নিচ্ছে। এবং সেটা করার জন্য কি করতে হবে? আপনাকে জুলাই ঘোষণাপত্র যেটা হয়েছে সেখানে কিন্তু এই সরকারের মেয়াদ দেওয়া হয় নাই, ওইখানে মেয়াদটা দিতে হবে সংশোধন আকারে। যে এই সরকারের মেয়াদ 7ই আগস্ট 2024 থেকে 24 থেকে